জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গাজীপুরে শ্রীপুরে গার্মেন্টসের জুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদল এবং কৃষক দলের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা সংলগ্ন বেড়াইদের চালা এলাকায় এসকিউ সেলসিয়াস লিমিটেড কারখানার জুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি দু গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এবারে জানাবো ভারতে 11 বাংলাদেশি গ্রেপ্তার। অনুপ্রবেশের অভিযোগে ভারতের 2 রাজ্য থেকে 11 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু ইন্ডিয়া টুডের খবরে এ তথ্য জানা গেছে। দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, মঙ্গলবার তামিলনাড়ু রাজ্যের তিরুপ্পুর জেলা থেকে 6 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের পালাঘাট জেলা থেকে 5 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানাবো বান্দরবানে দুপুরে 32 জঙ্গির জামিন বিকেলে বাতিল। জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার 32 সদস্যের জামিন বাতিল করা হয়েছে। মঙ্গলবার জামিনের 5 ঘণ্টা পর একই আদেশে সেটি বাতিল করেন জেলা এবং দায়রা জজ মোহাম্মদ মোসলেউদ্দিন। আদেশে বলা হয়েছে, আসামিদের পক্ষে যে জামিননামা দাখিল করা হয়েছে সেটি পর্যালোচনায় দেখা যায় 4 মামলার আসামিরা ভিন্ন ভিন্ন জেলার হলেও 32 জন আসামির জামিনদার একজন। তিনি বান্দরবান সদর থানা কোয়ার্টারের মোহাম্মদ খলিলের ছেলে ইমান হোসেন। এদিকে সেনা কর্মকর্তা তানজিম হত্যায় 6 জন গ্রেপ্তার। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে 6 জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। জানিয়ে দিব বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত এলো। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক রাতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আলোচনার পর গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম, নির্বাচনী রোডম্যাপ, ভারতের সঙ্গে সম্পর্ক, পাহাড়ের উত্তপ্ত পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র রাজনীতি এবং সাংগঠনিক নানা দিক নিয়ে আলাপ আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি বন্ধের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটির বিপক্ষে অবস্থান নেবে বিএনপি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তেল আবিবে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটি আরও দাবি করেছে, সম্প্রতি সময় লেবানন ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলাগুলোর মূল পরিকল্পনা মোসাদের সদর দপ্তর থেকে এসেছে। 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার মাধ্যমে শুরু হওয়া গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলি সীমান্তে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে এসেছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, তারা হামাসের সঙ্গে একত্রতা প্রকাশ করে এসব হামলা চালিয়েছে। তবে এবারই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষ। গাজীপুরে শ্রীপুরে গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে যুবদল এবং কৃষক দলের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা সংলগ্ন বেড়াইদের চালা এলাকায় এসকিউ সেলসিয়াস লিমিটেড কারখানার জুট অর্থাৎ পরিত্যক্ত কাপড় বের করার জন্য মালিকপক্ষ গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এস.এম. পলাশ চঞ্চলের প্রতিষ্ঠান চঞ্চল এন্টারপ্রাইজকে ওয়ার্ক অর্ডার প্রদান করে। বুধবার এস.এম. পলাশের নেতৃত্বে জুট বের করার দিন ধার্য ছিল। খবর পেয়ে জেলা কৃষক দলের সভাপতি এস.এম. আব্দুল কালাম আজাদের পক্ষে 200-250 লোক নিয়ে দেশীয় অস্ত্র এবং লাঠি সোটা হাতে জুট বোঝাই গাড়ি আটক করতে কারখানার সামনে অবস্থান নেয়। যুবদল নেতা এস.এম. পলাশের নেতৃত্বে যুবদলের লোকজন কারখানার গেটে এসে জেলা কৃষক দলের নেতা আবুল কালাম আজাদের সমর্থকদের ধাওয়া দেয়। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘণ্টাব্যাপী দু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। এদিকে সংঘর্ষের খবর সংগ্রহকালে যমুনা টিভির জেলা প্রতিনিধি হুসাইন আলী বাবুর পেটে পিস্তল ধরে ভয়ভীতি দেখানো হয়েছে বলে জানিয়েছে সাংবাদিক হুসাইন আলী বাবু। তিনি জানান, সকালে পোশাক কারখানার খবর সংগ্রহ করতে গেলে কৃষক দলের নেতাকর্মীরা তার গলায় ধারালো অস্ত্র ধরে এবং পেটে পিস্তল ঠেকিয়ে মোবাইল ছিনিয়ে নেয়। পরে তারা মোবাইল থেকে ধারণ করা সমস্ত ভিডিও ডিলিট করে দেয় আর স্থান ত্যাগ না করলে তাকে গুলি করার হুমকি প্রদান করে। বিষয়টি তিনি থানা পুলিশ এবং বিএনপির নেতাকর্মীদের জানিয়েছেন। এদিকে অভিযুক্ত ব্যক্তিদের ছবি
সাংবাদিক প্রকাশ করেছে। চঞ্চল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এস.এম. পলাশ বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাকে ওয়ার্ক অর্ডার দেয়, সেই অনুযায়ী বুধবার সকালে জুট বের করার জন্য আমার দুটি পিকআপ কারখানায় প্রবেশ করে। পরে সকাল 10টার দিকে জেলা কৃষক দলের আহ্বায়ক এস.এম. আবুল কালাম আজাদের লোকজন লাঠি সোঁটা নিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা কারখানার সামনে আমার অফিসে হামলা করে ভাঙচুর করে। এ সময় 8 থেকে 10টি মোটরসাইকেলও ভাঙচুর করে, ককটেল ফাটায়। ভারতে 11 বাংলাদেশি গ্রেপ্তার। অনুপ্রবেশের অভিযোগে ভারতে 2 রাজ্য থেকে 11 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু ইন্ডিয়া টুডের খবর থেকে এ তথ্য পাওয়া গেছে। দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার তামিলনাড়ু রাজ্যে তিরুপ্পুর জেলা থেকে 6 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। শহরের একটি বাস স্ট্যান্ড থেকে স্থানীয় পুলিশ র্যাপিড অ্যাকশন ফোর্স তাদের আটক করে। এনআইডি কার্ড এবং অন্যান্য নথিপত্র যাচাই করে আটককৃতদের মধ্যে 6 জনকে বাংলাদেশি বলে শনাক্ত করেছে তারা। আটককৃতদের একটি নেটওয়ার্ক কারখানায় চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের ধুপালি পালায়ালামে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে দ্য হিন্দু। আটক 6 জনই বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। অন্যদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের পালঘর জেলা থেকে 5 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগে তথ্য পেয়েছে মানব পাচার বিরোধী সেল গতকাল 22শে সেপ্টেম্বর অভিযান চালায়। দুপুরে 32 জঙ্গির জামিন, বিকেলে বাতিল। জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কের 32 সদস্যের জামিন বাতিল করা হয়েছে। মঙ্গলবার জামিনের 5 ঘণ্টা পর একই আদেশে সেটি বাতিল করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেউদ্দিন। আদেশে বলা হয়েছে, আসামিদের পক্ষে যে জামিননামা দাখিল করা হয়েছে সেটি পর্যালোচনায় দেখা যায় 4 মামলায় আসামিরা ভিন্ন ভিন্ন জেলার হলেও 32 জন আসামির জামিনদার একজন। তিনি বান্দরবান সদর থানা কোয়ার্টারের মোহাম্মদ খলিলের ছেলে ইমাম হোসেন। জামিনের শর্ত অনুযায়ী আসামিদের নিজ এলাকার গণ্যমান্য ব্যক্তিকে জামিনদার হিসেবে প্রদান না করায় শর্ত লঙ্ঘিত হয়। সে কারণে বিকেলে প্রদত্ত জামিন বাতিল করা হয়। এর আগে মঙ্গলবার দুপুর 12টার দিকে 4 মামলায় আটক দেখানো 32 জনের জামিনের আদেশ দেন বান্দরবান জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেউদ্দিন। এদের মধ্যে বান্দরবানের থানচি থেকে 21 জন, রোমা থেকে 4 জন, নাইখংছড়ি থেকে 2 জন এবং বান্দরবান সদর থেকে 5 জনকে আটক করা হয়। এদের বিরুদ্ধে কুকিচি ন্যাশনাল ফ্রন্ট KNF-এর আস্তানায় প্রশিক্ষণ নেওয়া এবং বিভিন্ন জায়গায় জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়েছিল। মামলা রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ইকবাল করিম জামিন বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। সেনা কর্মকর্তা তানজিম হত্যায় 6 জন আটক। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্ঝর 23 হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে 6 জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে শহীদ হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্ঝর। রবিবার দিবাগত রাত আনুমানিক 3টার দিকে চকরিয়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে শহীদ হন তিনি। পরে ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত 6 জনকে আটক করে সেনাবাহিনী। এ সময় আটকদের কাছ থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 11 রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ ভ্যান, একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এতে বলা হয়, আটকদের মধ্যে মোহাম্মদ বাবুল প্রকাশ এই ঘটনার মূল অর্থ ও যোগানদাতা। তিনি লেফটেন্যান্ট তানজিমকে ছুরিকাঘাত করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকারোক্তি প্রদান করেছেন। অন্যান্য আটকদের মধ্যে ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড মোহাম্মদ হেলাল উদ্দিন, গাড়িচালক মোহাম্মদ আনোয়ার হাকিম, সশস্ত্র সদস্য মোহাম্মদ আরিফুল্লাহ এবং তথ্যদাতা মোহাম্মদ জিয়াবুল করিম, মোহাম্মদ হোসেন এ ঘটনার সঙ্গে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ডাকাত দলের অন্যান্য জড়িত সদস্যদের গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়। আইএসপিআর আরও জানায়, আটক 6 জনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনা সদস্য বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তেল আবিবে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর রয়টার্সের। সংগঠনটি আরও দাবি করেছে, সাম্প্রতিক সময় লেবানন ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলে হামলাগুলোর মূল পরিকল্পনা মোসাদের সদর দপ্তর থেকেই এসেছে। 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার মাধ্যমে শুরু হওয়া গাজা যুদ্ধর শুরু থেকে ইসরায়েলি সীমান্তে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে এসেছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, তারা হামাসের সঙ্গে একত্রতা প্রকাশ করে এসব হামলা চালিয়েছে। তবে এবারই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল তারা লেবানন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। এ সময় তেল আবিবের আকাশে হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, আমরা গত বুধবার 25শে সেপ্টেম্বর 2024 স্থানীয় সময় সকাল 6:30টায় তেল আবিবের শহরতলিতে অবস্থিত মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি কাদের 1 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আমাদের নেতাদের হত্যাকাণ্ড এবং পেজার ও অন্যান্য ওয়্যারলেস ডিভাইসের বিস্ফোরণের জন্য এই সদর দপ্তরটি দায়ী যোগ করেন হিজবুল্লাহ।
উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েলি হামলায় লেবাননের হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার সহ অসংখ্য মানুষ নিহত হয়েছেন। সংগঠনটি আরও জানায়, গাজায় মানুষের প্রতি সমর্থন এবং লেবাননের জনগণের সুরক্ষায় এই হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক সময়ে গাজার পরিবর্তে ইসরায়েলের প্রাণঘাতী হামলার মূল লক্ষ্য পরিণত হয়েছে লেবানন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে শুরু হওয়া দেশটিতে অন্তত 558 জন নিহত হয়েছেন। সোমবার থেকে শুরু হওয়া হামলায় দেশটিতে অন্তত 558 জন নিহত হয়েছেন। 1975 থেকে 1990 সাল পর্যন্ত দেশটিতে চলমান গৃহযুদ্ধের পর এটি সবচেয়ে বড় আকারের সহিংস ঘটনা।